হ্যালো স্টুডেন্ট, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা আর ইংরাজির উপর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার প্রত্যেকটা প্রশ্নের একদম সঠিক উত্তর আলোচনা করব। তো এর আগে আমি তোমাদের বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। তো তোমরা যদি কেউ বাকি বিষয়গুলো দেখতে চাও তাহলে অবশ্যই দেখে নিও। প্রত্যেকটা ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক বলে একটা লিঙ্ক দিয়েছি, ব্যাকেটে দেখবে পার্ট 8। তো তোমরা এই ফাইনাল বা পার্ট 8 বলে যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে তোমরা তোমাদের যে প্রত্যেকটা সাবজেক্টের উপর 50 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার একদম সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি প্রথমে তোমাদের বাংলা আলোচনা করব, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো ইংরেজি, তারপরে আমি তোমাদের ইংরেজি আলোচনা করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো একের দাগের কি বলেছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1-টা কি বলেছে, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 100 বছর, 150 বছর, 175 বছর না 200 বছর? সঠিক উত্তর হয়ে যাবে 200 বছর। অনেকে আবার দেখেছিলাম এইটাই তো সাধারণত তোমাদের পার্ট 4-এ দেওয়া হয়েছিল, পার্ট 4-এ। তো সেইখানে আমাকে অনেকে কমেন্ট করেছিল যে 100 বছর উত্তর হবে, 150 বছর উত্তর হবে। তো যাতে তোমাদের কোনো ডাউট বা সন্দেহ না থাকে তার জন্য আমি তোমাদের টেক্সট বই থেকেও দেখিয়ে দিচ্ছি কোথা থেকে নেওয়া হয়েছে। আর গণেশের বয়স 200 বছর না 150 বছর না 100 বছর না 175 বছর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এইটা হচ্ছে তোমাদের বইয়ের 6 নম্বর পেজ। এই 6 নম্বর পেজে দেখো এখানে লেখা আছে পাগলা গণেশের বয়স 200 বছর। তাহলে আশা করছি তোমাদের মনে আর কোনো ডাউট নেই। তো চলো এবার আমরা পরের প্রশ্নটা দেখে নেব। পরের দেখো 1.2-টা কি বলেছে, কোকনদ হলো শ্বেতপদ্ম না রক্তপদ্ম না নীলপদ্ম না হলুদ পদ্ম? সঠিক উত্তর হয়ে যাবে রক্তপদ্ম। তো কেন রক্তপদ্ম সঠিক উত্তর হয়ে যাবে তোমাদেরকে একবার তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো তো দেখো এটা হচ্ছে তোমাদের বইয়ের 13 নম্বর পেজ। এই 13 নম্বর পেজে দেখো এখানে শব্দার্থতে লেখা আছে কোকনদ। কোকনদ মানে হচ্ছে লাল পদ্ম। তো লাল পদ্ম মানে এখানে দেখো আছে শ্বেত পদ্ম মানে সাদা, নীল পদ্ম মানে নীল, বুঝতে পারছো পদ্মটা। আর এটা হলুদ পদ্ম, এখানে রক্ত পদ্ম। রক্তের রং কিরকম হয়, লাল হয়। তাহলে আমরা কোকনদ মানে এইখানে দেখলাম লাল পদ্ম, কিন্তু অপশনে তো আর লাল পদ্ম দেওয়া নেই, তাহলে আমরা ধরে নেব রক্ত পদ্ম। তারপরে 1.3 যেটা সবার ক্ষেত্রে কনফিউজ করে, আমাকেও পার্ট 4-এ করেছিল। কি বলা আছে দেখো, পাখি সব করে রব রাতি পোহাইল। কবিতাটির রচয়িতা আশরাফ সিদ্দিকী না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না মদনমোহন তর্কালঙ্কার না যোগীন্দ্রনাথ সরকার? সঠিক উত্তর হয়ে যাবে মদনমোহন তর্কালঙ্কার। আমি আগের মডেল অ্যাক্টিভিটি টাস্কে আশরাফ সিদ্দিকী করেছিলাম, তারপরে তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে উত্তরটা মদনমোহন তর্কালঙ্কারই হবে। তো কেন হবে তোমাদেরকে একটু আমি ব্যাখ্যা করে দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে 16 নম্বর পেজ। এই 16 নম্বর পেজে দেখো উপরে লেখা আছে 21-এর কবিতা আশরাফ সিদ্দিকী, পাখি সব করে রব রাত্রি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। তো এইভাবে দেওয়া আছে। তো এই লাইনটা তুলে দেওয়া আছে তোমাদের প্রশ্নে, দিয়ে বলা আছে কবিতাটি রচয়িতাকে। ভালো করে বোঝো, লাইনটা তুলে দিয়ে বলেছে কবিতাটির রচয়িতাকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মদনমোহন তর্কালঙ্কার। যদি বলতো যে পাখি সব করে রব রাত্রি পোহাইল, এই লাইনটি কার কবিতা থেকে নেওয়া হয়েছে, কি বললাম এই লাইনটি কার কবিতা থেকে নেওয়া হয়েছে, তখন আমরা বলতাম আশরাফ সিদ্দিকী। তো পাখি সব করে রব রাত্রি পোহাইল, এটা কেন আমি মদনমোহন তর্কালঙ্কারের লেখা বলছি তার কারণ তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো তো এইটা দেখো 20 নম্বর পেজ। এই 20 নম্বর পেজে দেখো এখানে লেখা আছে পাখি সব করে রব মদনমোহন তর্কালঙ্কার লিখিত 3 খণ্ডে সমাপ্ত শিশু শিক্ষা থেকে গৃহীত। কবিতাটির নাম প্রভাত বর্ণন। তাহলে পাখি সব করে রব কবিতাটি রচয়িতা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। তো তোমরা অবশ্যই মদনমোহন তর্কালঙ্কার লিখবে। এবার আমরা পরের প্রশ্নটা দেখে নেব। পরের দেখো 1.4-টা কি বলেছে, শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয় মেদিনীপুরে না বীরভূমে না বাঁকুড়ায় না কলকাতায়? সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়ায়। অনেকে আবার কমেন্টে জানিয়েছিল যে সঠিক উত্তর হবে বীরভূমে। বীরভূমে একদমই হবে না, মানে তোমাদের পড়াতে দেখবে শান্তিনিকেতনের উল্লেখ আছে, সেইভাবে ভেবেছিল যে বীরভূমে উত্তর হবে, কিন্তু একদমই না, সঠিক উত্তর হবে বাঁকুড়ায়। কেন বাঁকুড়ায় হবে
তোমাদেরকে একটু আমি ব্যাখ্যা করে দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে 24 নম্বর পেজ। এই 24 নম্বর পেজে দেখো, এই উপরে লেখা আছে, এই সময় শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় বাঁকুড়ায় আসেন এবং তার সঙ্গে পরিচয় হয়। তাহলে বুঝতে পেরেছ, এই রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় বাঁকুড়ায় এসেছিলেন এবং তার সঙ্গে পরিচয় হয়। তার সঙ্গে বলতে এখানে কিন্তু রামকিঙ্কর বেইজের কথা বলেছে। এটা হয়ে গেল। তাহলে পরিচয় কোথায় হয়েছে বুঝতে পারলে। এবার বলেছে দেখো, শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ তাঁরই কৃপায় ঘটে। মানে ওই রামানন্দ চট্টোপাধ্যায় আর রামকিঙ্কর বেইজের যে ওনাদের কৃপায় কিন্তু শান্তিনিকেতনের যোগাযোগটাও হয়েছিল। তাহলে আমরা সঠিক উত্তর করব বাঁকুড়ায়, কারণ বলেছে বাঁকুড়ায় আসেন এবং তার সঙ্গে পরিচয় হয়। তাহলে আর আশা করছি তোমাদের মনে কোনো ডাউট নেই। তো চলো এবার আমরা পরের প্রশ্নটাই চলে যাব। পরের প্রশ্নটা বলেছে দেখো 1.5-এরটা, খোকনের বাড়ির সামনেই ছিল একটি বট গাছ, না ইউক্যালিপটাস গাছ, না নারকেল গাছ, না বকুল গাছ? সঠিক উত্তর হয়ে যাবে ইউক্যালিপটাস গাছ। দেখো, এটা হচ্ছে 33 নম্বর পেজ। এই 33 নম্বর পেজে দেখো এখানে লেখা আছে, তোমার বাড়ির সামনেই তো চমৎকার গাছ আছে একটি, তার ছবিটা এঁকে ফেলো একদিন। খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন ইউক্যালিপটাস গাছটাকে। তাহলে বুঝতে পারছো ইউক্যালিপটাস গাছটা খোকনদের বাড়ির সামনেই ছিল। তো সঠিক উত্তর হবে ইউক্যালিপটাস গাছ। এবার তোমরা উত্তরটা অবশ্যই পুরো বাক্যে লিখবে। দেখো আমি এখানে লিখেছি, বাংলা সপ্তম শ্রেণী 1.1 পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 200 বছর, 200 বছর তলায় দাগ দেবে। 1.2 কোকনদ হলো রক্তপদ্ম, রক্তপদ্ম তলায় দাগ দেবে। 1.3-এরটা দেখো, পাখি সব করে রব রাত্রি পোহাইল, কবিতাটির রচয়িতা হলেন মদনমোহন তর্কালঙ্কার। তো মদনমোহন তর্কালঙ্কারের তলায় দাগ দেবে। 1.4-টা দেখো, শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয় বাঁকুড়ায়। তারপর 1.5-টা দেখো, খোকনের বাড়ির সামনেই ছিল ইউক্যালিপটাস গাছ। তো এই ছিল তোমাদের 1 নম্বর প্রশ্নগুলোর একদম সঠিক উত্তর। এবার আমরা 2 নম্বর প্রশ্নগুলো দেখে নেব। দেখো, 2-এর দাগে বলেছে, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1-টা বলেছে দেখো, তা আপনার কবিতা শুনছেই বাকে আর পড়ছেই বাকে, এ কথার উত্তরে স্রোত কি বলেছিলেন? এখানে শ্রোতা হবে। এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন? তো চলো এই লাইনটি তোমাদের বইয়ের কোথা থেকে নেওয়া হয়েছে একবার আমি দেখিয়ে দিই। দেখো, তোমাদের বইয়ের 7 নম্বর পেজটা ফলো করো। এই 7 নম্বর পেজে দেখো এখানে লেখা আছে, কবিতা হো হো হো, তা আপনার কবিতা শুনছেই বাকে আর পড়ছেই বাকে, এই লাইনটাই তুলে দেওয়া আছে। উত্তরে হচ্ছে, আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে, কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি, যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছা হয় তো পড়বে। তো এইটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখেছি। দেখো এখানে লিখেছি 2.1 শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্পে একটা ঢেঁকি আর একটা ভেলাই চড়ে আসা লোক গণেশকে বলেছিল, আপনার কবিতা শুনছেই বাকে আর পড়ছেই বাকে। তো কে বলেছিল কথাটা সেটা লিখলাম। এর উত্তরে গণেশ বলেছিল, গণেশটা হচ্ছে শ্রোতা, মানে এই কথাগুলো শুনেছে। তো এর উত্তরে গণেশ বলেছিল, আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে, কবিতার পাতা ভাসিয়ে দিচ্ছি, যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছা হয় তো পড়বে। তো তোমরা অবশ্যই এতটুকুই লিখে দেবে। হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে 2 নম্বর আছে, এত লেখার দরকার কি? এত আমি লিখিনি। দেখো, একটা বাক্য লিখেছি, 2টো বাক্য, 3টে বাক্য লিখেছি। আর এইখানে তো কোনো বাক্যের উল্লেখ করে দেয়নি, বলেছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো আমি যে উত্তরটা লিখেছি সেটা একদম সঠিক উত্তর। এবার বাংলার ক্ষেত্রে যতক্ষণ না তুমি উত্তরটাকে ঠিকঠাক করে প্রকাশ করতে পারছো ততক্ষণ তো তোমাকে লিখতেই হবে। তারপর 2.2-টা দেখো, বলেছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে? তো বুঝতে পারছো এইখানে যেমন একটা কনফিউজ প্রশ্ন তোমাদের ছিল, এইখানেও তাই এটাও কনফিউজিং প্রশ্ন। তো কেন তোমাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। তো এটা হচ্ছে 12 নম্বর পেজ। এই 12 নম্বর পেজে দেখো এই লাইনটা দেখো, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, এই লাইনটা কিন্তু বাইরনের থেকে নেওয়া হয়েছে, বাইরনের কবিতা থেকে। তো এইখানে আবার দেখো লেখা আছে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত, মানে এই কবিতাটা মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। তো এখান থেকে এতটা বুঝতে পারছো বঙ্গভূমির প্রতি কবিতায় আছে। তো অনেকে লিখে দেয় যে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট এটি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমি কবিতা থেকে নেওয়া হয়েছে।
বা রচনা থেকে নেওয়া হয়েছে, কিন্তু একদমই সঠিক উত্তর না। তোমরা সঠিক উত্তর লিখে দেবে। যেটা লিখেছি দেখো 2.2 মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি বাইরনের রচনা থেকে নেওয়া হয়েছে। তো তোমরা অবশ্যই এই উত্তরটাই লিখবে। আগের মডেল অ্যাক্টিভিটি টাস্ক মানে পার্ট 4-এ আমি কিন্তু ওই মাইকেল মধুসূদন দত্তেরই কথা উল্লেখ করে দিয়েছিলাম, যদিও পরে আমি ঠিকটা বলে দিয়েছিলাম। তো তোমরা অবশ্যই লিখবে। আর আমি তখনই মনে মনে ভেবেছিলাম যদি সময় পাই তো তোমাদেরকে আমি একবার বই থেকে দেখিয়ে দেব। তো চলো এবার আমরা পরের প্রশ্নটা দেখে নেব। তো দেখো 2.3-এরটা কি বলেছে, 21-এর কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে। কি কি গানের সুরের প্রসঙ্গ রয়েছে দেখো, বইটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 17 নম্বর পেজ। এইখানে লেখা আছে দেখো, আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। তো এই লাইনটুকু আমি সাজিয়ে গুছিয়ে একটু লেখার চেষ্টা করেছি, তোমরা একবার দেখে নাও। দেখো আমি এখানে লিখেছি 2.3 21-এর কবিতায় শৈশবে পড়া পাখি সব করে রব, মাতৃভূমি বাংলাদেশ, মাটির গান ভাটিয়ালি মুর্শিদি জারি সারি গান, শৈশবে মায়ের গাওয়া নানা গানের কলি, বিন্নিধান এইসবের প্রসঙ্গ রয়েছে। তাহলে আশা করছি তোমরা সঠিক উত্তরটা পেয়ে গেলে। এবার আমরা দেখে নেব 2.4-টা কি বলেছে দেখো, অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি আমার সৌভাগ্য, কার স্মৃতিচারণায় কথক এ কথা বলেছেন। তো চলো এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে 25 নম্বর পেজ। এই 25 নম্বর পেজে দেখো উপরে লেখা আছে, অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি আমার সৌভাগ্য। তো এই লাইনটাই তো তুলে দেওয়া আছে। তো কার স্মৃতিচারণায়, দেখো উত্তরটা আমি এখানে লিখেছি। উদ্ধৃতাংশটি রামকিঙ্কর বেইজের, এখানে হর্ষই দেবে, বেইজের লেখা আত্মকথা গল্পে আচার্য নন্দলাল বসুর স্মৃতিচারণায় কথক এ কথা বলেছেন। তাহলে 2 নম্বরের প্রশ্ন অথচ একটা করে লাইন হচ্ছে। তাই তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে আমি মনে করি ঠিকঠাক করে মানগুলো দেওয়া নেই, কারণ এইটা আর এইটা আমরা দেখলাম 1 নম্বরের মতো কোয়েশ্চেন, আবার এইগুলো আবার দেখছি 2 বা 3 মার্কসের কিন্তু প্রশ্ন। ঠিক আছে, এবার আমরা দেখে নেব 2.5-টা কি বলেছে দেখো, খোকন অবাক হয়ে গেল, কোন কথা শুনে খোকন অবাক হলো। তো চলো এইটার উত্তর তোমাদেরকে একবার টেক্সট বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে 34 নম্বর পেজ। এই 34 নম্বর পেজে দেখো এইখানে লেখা আছে খোকন অবাক হয়ে গেল। তার উত্তরটা কিন্তু এই উপরের লাইনগুলোই আছে। তো উপরের লাইনগুলো আমি আর পড়ছি না, আমি একটু দেখো গুছিয়ে লিখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তরটা আমি এখানে লিখেছি 2.5 উদ্ধৃতাংশটি বনফুলে লেখা খোকনের প্রথম ছবি গল্পের অংশ। একদিন খোকনের বাবার এক বিখ্যাত চিত্রকর বন্ধু খোকনের আঁকা ছবি দেখে খুশি হয়ে বলেন সে অনেক ছবি এঁকেছে কিন্তু সবই নকল করা ছবি, তার নিজের আঁকা ছবি কোথায়। এই কথা শুনে খোকন অবাক হয়। ঠিক আছে, এরপরে 2.6-টা কি বলেছে দেখো, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, কোন কথার অবতারণাকে বক্তার ঠাট্টা মনে হয়েছে। তো তোমাদের এটা পেজ নম্বর 54 পেজ। তো এই 54 পেজে দেখো এই উপরের দিকে লেখা আছে, অসীমা হেসে ফেলে বলল আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। তো এই উত্তরটা ঠিক উপরে কয়েকটা লাইন নিয়ে হয়েছে। দেখো আমি তোমাদের উত্তরটা লিখেছি সেটা দেখাচ্ছি। দেখো আমি এখানে লিখেছি 2.6 উক্তিটির বক্তা হলো কার্পভের কন্যা অসীমা। পুরন্দরের আবিষ্কৃত গোলকের মাধ্যমে লেক শ্রেভারের সমস্ত বরফ মাত্র 5 মিনিটেই বাষ্প হয়ে মেঘে পরিণত হবে, আর সেই মেঘ কার্পভের দেশ সাইবেরিয়ার নিয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটাবেন বলেছেন পুরন্দর চৌধুরী। এই কথা বক্তার অর্থাৎ অসীমার ঠাট্টা মনে হয়েছে। তো আশা করছি তোমরা তোমাদের সঠিক উত্তর পেয়ে গেছো। এবার আমরা দেখে নেব 2.7-টা কি বলেছে দেখো, জেমস এইচ কাজিন্স কে ছিলেন। তো চলো এইটা তোমাদের বইয়ের কোথা থেকে নেওয়া হয়েছে একবার দেখিয়ে দিই। তো এইটা তোমাদের বইয়ের 64 নম্বর পেজ। 64 নম্বর পেজে দেখো এখানে লেখা আছে 1919 সালে রবীন্দ্রনাথ গিয়েছিলেন মদনপল্লী, সেখানকার থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু জেমস এইচ কাজিন্স তার সম্মানে এক সভার আয়োজন করেছেন। তাহলে জেমস এইচ কাজিন্স হচ্ছেন থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ আর রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু। দেখো আমি উত্তরটা লিখেছি। দেখো 2.7 দক্ষিণ ভারতে মদনপল্লীতে অবস্থিত থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন জেমস এইচ কাজিন্স। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নটা
দেখে নেব। পরের দেখো 2.8 কি বলেছে, এ ছবি আমি পরেও দেখেছি, কোন দৃশ্য বর্ণনার প্রসঙ্গে এই কথা বলেছেন। তো দেখো এইটা তোমাদের বইয়ের 68 নম্বর পেজ। এই 68 নম্বর পেজে দেখো উপরের দিকে লেখা আছে এ ছবি আমি পরেও দেখেছি। তো চলো উত্তরটা আমি তোমাদের জন্য যেভাবে বানিয়েছি দেখলে বুঝতে পারবে সঠিক উত্তর কিরকম হবে। 2.8 বিদ্যালয় জীবনে লেখক একবার দেখেছিলেন যে কাজী নজরুল ইসলাম মুখে পান ভরে গলায় হারমোনিয়াম বাজাতে বাজাতে গান গাইছেন। এই দৃশ্য প্রসঙ্গে তিনি বলেছেন এ ছবি আমি পরেও দেখেছি, অর্থাৎ পরবর্তী জীবনে এমন ছবি লেখক অনেকবার দেখেছেন। তো তোমাদের এতটুকুই লিখতে হবে। এবার আমরা 2.9টা দেখে নেব। 2.9টা কি বলেছে দেখো, কাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন, কাদের রাজত্ব কেন অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন। দেখো উত্তরটা তোমাদের 70 নম্বর পেজে, মানে লাইনটা তোমাদের 70 নম্বর পেজে দেখো এই জায়গায় দেওয়া আছে, তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন। তো এটা স্মৃতিচিহ্ন, কামিনী রায়ের স্মৃতিচিহ্ন থেকে নেওয়া হয়েছে। তো আমি উত্তরটা তোমাদের জন্য যেভাবে বানিয়েছি দেখো। 2.9 মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন যে সমস্ত মানুষেরা, তাদের কল্যাণময় কর্মের জন্যই তারা সমস্ত মানুষের মনে সদা বিরাজিত, যা পরম্পরায় বয়ে চলতেই থাকবে, তাই তাদের রাজত্ব অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন। তো এটা হচ্ছে একদম সঠিক উত্তর। এবার আমরা 2.10টা দেখে নেব কি বলেছে দেখো, নীরব এখানে অমর কিষান পাড়া, কিষান পাড়াকে অমর বলা হয়েছে কেন। তো এই লাইনটা তোমাদের বইয়ের কোথা থেকে নেওয়া হয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো। তো এটা হচ্ছে 74 নম্বর পেজ। এই 74 নম্বর পেজে দেখো এখানে লেখা আছে নীরব এখানে অমর কিষান পাড়া। তো আশা করছি তোমরা লাইনটা দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদের উত্তরটা দেখাচ্ছি যেভাবে তোমাদের জন্য আমি বানিয়েছি। 2.10 দুর্ভিক্ষের পরেও কিষান পাড়ায় মানুষ আবার কাজের মধ্য দিয়ে জেগে ওঠে, নিজ নিজ পেশায় কাজ করে চলে। দুর্ভিক্ষের হতাশা বা বিপন্নতা এখানে জীবনকে থামিয়ে দিতে পারে না, তাই কিষান পাড়াকে কবি অমর বলেছেন। তো এটা হচ্ছে একদম সঠিক উত্তর। এবার আমরা দেখে নেব পরের প্রশ্নগুলো। 3 দাগের কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তো তোমাদের এগুলো নিজের ভাষায় লিখতে বলেছে, একটু বড় হবে। দেখো 3.1টা কি বলেছে, জীবন হবে পদ্মময়, জীবন কিভাবে পদ্মময় হয়ে উঠবে বলে কবি মনে করেন। তো এটার উত্তর আমরা দেখব। দেখো কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। জীবন ও জগৎ ছন্দময়, সর্বত্রই ছন্দ বিরাজমান। বস্তু জগতের ছন্দ যদি জীবনের প্রতিটি কাজে অনুভব করা যায় তবে জীবন হয়ে উঠবে সহজ ও সুন্দর। কবিতা বা পদ্য হলো মধুর, জীবনে আনন্দ আসলে মধুর কবিতা লেখা সহজ হয়ে ওঠে। তাই মন দিয়ে কান পেতে প্রকৃতির সকল উপাদান থেকে ছন্দের স্বাদ অনুভব করতে হবে। এইভাবে জীবনে ছন্দের স্বাদ অনুভব করতে হবে। এইভাবে জীবনের ছন্দের অনুভূতি সৃষ্টি করতে পারলে জীবনে মজা অর্থাৎ আনন্দ আসবে, আর আনন্দের আগমনেই জীবন পদ্মময় হয়ে উঠবে। তো তোমাদের এতটুকুই লিখতে হবে। বুঝতে পেরেছ? কুতুব মিনারের কথা রচনাংশ অনুসরণে কুতুব মিনারের নির্মাণ শৈলীর বিশিষ্টতা আলোচনা করো। তো এটা উত্তর কি লিখেছি দেখো। দেখো কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই সর্বশ্রেষ্ঠ মিনারের শিরোপা পাওয়ার পিছনে কতগুলি বৈশিষ্ট্য আছে। সেগুলি হলো কুতুব সোজা বা খাড়া স্তম্ভ। এমন স্তম্ভে সৌন্দর্য সৃষ্টি করা কঠিনই, কিন্তু এক্ষেত্রে শিল্পীরা চরমভাবে সফল পেয়েছেন। স্তম্ভটিকে কয়েকটি তলায় বিভক্ত করে এবং যথাসাধ্য সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু করে ছোট করে গুটিকতক বেলকুনি লাগিয়ে মিনারটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। 5 তলা বিশিষ্ট এই মিনারটির প্রথম তলায় আছে বাঁশি ও কোণ, এর পরপর সাজানো নকশা। দ্বিতীয় তলাতে আছে শুধু বাঁশি, আর তৃতীয় তলাতে রয়েছে শুধু কোণ। এর চতুর্থ ও পঞ্চম তলা বজ্রাঘাতে বিনষ্ট হয়ে যাওয়ায় তার শিল্পকর্ম সম্পর্কে বিশেষ জানা যায় না। সমগ্র মিনারটি লাল বেলে পাথর দিয়ে নির্মিত। এই মিনারটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছে। তো তোমাদের এইটুকুই কিন্তু লিখতে হবে। এরপরে আমরা নেক্সট প্রশ্নে আসবো। কি বলেছে দেখো, বলেছে যে 4 নির্দেশ অনুসারে উত্তর দাও। 4.1 বলেছে
খাঁটি দেশি শব্দ বলতে কি বোঝো? দেখো এটার উত্তর আমি কি লিখেছি, দেখো বাংলাদেশের প্রাচীন বা আদিম অধিবাসীদের ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান পেয়েছে তাদের খাঁটি দেশি শব্দ বলে, যেমন ঝাঁটা, কুকুর, তেঁতুল, কাতলা ইত্যাদি। তারপর নেক্সট দেখো কি বলেছে, তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে। দেখো উত্তরটা আমরা দেখব। তদ মানে সংস্কৃত, আর ভব শব্দের মানে জাত বা জন্ম নিয়েছে এমন। সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান নিয়ে গড়ে উঠেছে তদ্ভব শব্দ। যেমন দেখো গাত্র, এটা সংস্কৃত শব্দ, এখান থেকে হয়েছে দেখো গা, তারপর এটা প্রাকৃত, তারপর হয়েছে গা, যেটা বাংলা তে পরিণত হয়েছে, মানে তদ্ভব শব্দে পরিণত হয়েছে। বুঝতে পেরেছ? তারপরে 4.3-টা কি বলেছে দেখো, যে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ দাও। দেখো উদাহরণটা আমি লিখেছি, অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ। যেমন দেখো শ্রীদাম থেকে চিদাম, ঠিক আছে, ছিদাম, রৌদ্র থেকে রোদ্দুর, শ্রীদাম থেকে ছিদাম, এটা দুবার হয়ে গেছে। তো তোমাদের দুটো উদাহরণ চেয়েছে, দুটো লিখে দেবে। তারপর দেখো কি বলেছে, যে বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে হর্ষ সচ্চিহ্ন হবে, উদাহরণ দাও। দেখো উদাহরণ হচ্ছে ব্যানার্জি, কিন্তু বানার্জি নয়, মানে দীর্ঘি নয়, হর্ষি হবে। গাঙ্গুলি, গাঙ্গুলি নয়, দেখো দীর্ঘি হবে না, হর্ষিটা হবে। 4.5-টা কি বলেছে দেখো, তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের পার্থক্য একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তো তোমাদের এটা ভাষা চর্চা বইয়ের 11 নম্বর পেজে আছে। দেখো 11 নম্বর পেজের এই 4 নম্বর প্রশ্নটা দেখো, তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের পার্থক্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তো দেখো আমি পার্থক্যটা এখানে লিখেছি, 4.5 তদ্ভব শব্দ আর অর্ধ তৎসম শব্দ। তদ্ভব শব্দের পরিবর্তন ঘটেছে সংস্কৃত ভাষা থেকে দীর্ঘ সময় ধরে ভাষা বিবর্তনের মধ্য দিয়ে। যেমন কৃষ্ণ থেকে কণ্হ থেকে কানু, হস্ত থেকে হস্ত, তারপরে হাত। আর অর্ধম তৎসম দেখো, অর্ধ তৎসম শব্দের পরিবর্তন আকস্মিক এবং উচ্চারণ বিকৃতি জনিত। যেমন কুৎসিত থেকে কুৎসিত। রি, র, মূর্ধন্য এই 3 বর্ণের পরে শব্দের মধ্যে দন্ত্যান্ন মধ্যাহ্ন হয়, প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। মানে রি এর পরে মধ্যাহ্ন হয়, তার একটা উদাহরণ দিতে হবে। র এর পরে মধ্যাহ্ন হয়, তার একটা উদাহরণ দিতে হবে। মূর্ধন্য এর পরে মধ্যাহ্ন হয়, সেরকম একটা উদাহরণ দিতে হবে। তো এটা তোমাদের আমি ভাষা চর্চা বই থেকে দেখাচ্ছি। দেখো তো এটা ভাষা চর্চা বইয়ের 16 নম্বর পেজ। তো এই 16 নম্বর পেজের ঠিক উপরে দেখো এই জায়গায় আছে রি, র, মধ্যাংশ এই 3 বর্ণের পরের শব্দের মধ্যে দন্ত্যান্ন মধ্যাহ্ন হয়। তো এর মধ্যে থেকে তোমরা যে উদাহরণ 3টে নেবে, 3টে উদাহরণ বলেছে। এ একটা উদাহরণ, দেখো রি এর পরে মধ্যাহ্ন হচ্ছে, এখানে বর্ণ উচ্চারণে র আসছে মাঝখানে, তো র এর পরে মধ্যাহ্ন হচ্ছে। আবার সহিষ্ণু, মূর্ধন্য এর পরে মধ্যাহ্ন আসছে, ধর্ষু। তো তোমরা এই 3টে উদাহরণ নেবে, কেউ প্রথম 3টে উদাহরণ লিখে দেবে না, তাহলে এই উদাহরণটা কিন্তু পড়ছে না। তো একটি করে উদাহরণ বলেছে, তো এই উদাহরণ আর এইটা, এই 3টে উদাহরণ তোমরা নিয়ে নেবে। তো আমি দেখো খাতার মধ্যে কিভাবে লিখেছি, তো আমি খাতার মধ্যে লিখেছি দেখো, রি, র, মধ্যাংশ এই 3 বর্ণের পরে শব্দের মধ্যে দন্ত্যান্ন মধ্যাহ্ন হয়। তো যে 3টের কথা বললাম সেই 3টে উদাহরণ আমি লিখেছি। তো তার পরের প্রশ্নটা এবার আমরা যাব। পরের প্রশ্নটা কি বলেছে দেখো, পৃত্তি ও মাতৃ শব্দের সঙ্গে সর্শ্রী শব্দের যোগ করলে সর্শ্রী শব্দের প্রথম দংশ হয় মূর্ধন্য। এরকম উদাহরণ তোমাদের দিতে বলেছে। তো 2 আছে, তো 2টো উদাহরণ তোমরা দিয়ে দেবে। তো দেখো তোমাদের এটাও তোমাদের ভাষা চর্চা বই থেকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে 17 নম্বর পেজ। এই 17 নম্বর পেজে দেখো এইখানে উদাহরণ 2টো দেওয়া আছে। পৃত্তি ও মাতৃ শব্দের সঙ্গে সশ্রী শব্দের যোগ হলে সশ্রী শব্দের প্রথম দংশ হয় মূর্ধন্য। এইভাবে হেডিং করবে, দিয়ে 2টো উদাহরণ দিয়ে দেবে। এই 2টো উদাহরণ দিয়ে দেবে। বানানটা একটু লক্ষ্য করো, ময়ে আকার তয়ে রি, এটা হচ্ছে মূর্ধন্য বয়ে দংশয়ে আকার। আর এটা হচ্ছে পৃথ্বী, দেখো পয়ে হসি তয়ে রি, মূর্ধন্য বয়ে দংশয়ে আকার। তো 2টো উদাহরণ তোমরা দিয়ে দেবে। তো খাতার মধ্যে আমি কিভাবে লিখেছি দেখো, খাতার মধ্যে আমি লিখেছি
প্রীতি ও মাতৃ শব্দের সঙ্গে সশ্রী শব্দের যোগ হলে সশ্রী শব্দের প্রথম দৈর্ঘ্য হয় মূর্ধন্য ষ। তো তোমরা এইভাবে কিন্তু লিখবে। এবার আমরা পরের প্রশ্নটা দেখে নেব। পরের দেখো 3.3-এরটা কি বলেছে, ভাব প্রকাশক ধনাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো। তো আমরা এইটা সঠিক উত্তর তোমাদের ভাষা চর্চা বই থেকে একবার দেখিয়ে দিই, তারপরে আমি খাতায় দেখাবো। তো এটা হচ্ছে ভাষা চর্চা বইয়ের 24 নম্বর পেজ। তো এই 24 নম্বর পেজে দেখো এইখানে লেখা আছে ভাব প্রকাশক ধনাত্মক শব্দের কিছু উদাহরণ দেওয়া হলো। তো এখানে উদাহরণগুলো কি কি, আচমকা তোমার ছায়া দেখে বুকটা ধরাস করে উঠলো। তো এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ, এটার একটা, টোটাল 4টে উদাহরণ দেওয়া আছে। তো ধরাস হচ্ছে ভাব প্রকাশ ধনাত্মক শব্দ, তারপরে ঝিমঝিম হচ্ছে ধনাত্মক শব্দ, মানে ভাব প্রকাশ ধনাত্মক শব্দ। এবার এইগুলোর যোগে বাক্য তৈরি করতে বলেছে। তো আমি এই 2 নম্বর উদাহরণটা নিয়েছি, মাথাটা কেমন ঝিমঝিম করছে। দেখো দেখো প্রথমে আমি হেডিংটা দিয়েছি, দিয়ে লিখেছি মাথাটা কেমন ঝিমঝিম করছে। এরপর 5.4টা কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ তিতো তারপর তেতো। তো এখানে হবে তিক্ত, তিক্ত থেকে তেতো, তিতো তারপরে তেতো। দেখো এখানে আছে 11 নম্বর পেজে তোমাদের ভাষা চর্চা বইয়ে এই শূন্যস্থানটাও দিয়েছে। দেখো এখানে হবে তিক্ত তয়সী কয়ে তয়ে, তিক্ত থেকে তিতো, সেখান থেকে তেতো। ঠিক আছে, তো তোমরা খাতার মধ্যে অবশ্যই শূন্যস্থানটা লিখবে। দেখো আমি এখানে লিখেছি তিক্ত থেকে তিতো, সেখান থেকে তেতো। এবার আমরা দেখে নেবো 5.5-এরটা কি বলেছে দেখো, বানান সংশোধন করো, পুরস্কার, এই পুরস্কার বানানটা ঠিক করতে বলেছে। দেখো আমি এখানে বানানটা সংশোধন করেছি। পুরস্কারের সঠিক বানান পয়সু র দৈশয় কয়ে আকার র। এখানে পয়ে দীর্ঘ আছে, পয়ে দীর্ঘ র মধ্যশয়ে কয়ে আকার র। দেখো এখানে আছে পয়ে দীর্ঘ র মধ্যশয়ে কয়ে আকার র, পুরস্কার, সেখান থেকে সঠিক বানান হয়ে যাবে পয়সু র দৈশয় কয়ে আকার র। তো তোমাদের বইয়ের কোথায় আছে একবার দেখিয়ে দিই। তো তোমাদের বইয়ের এটা হচ্ছে 18 নম্বর পেজ। এই 18 নম্বর পেজে দেখো এখানে লেখা আছে নিচের শব্দগুলির বানানে কোনো অসঙ্গতি থাকলে যথোপযুক্ত কারণ দেখিয়ে সংশোধন করো। তো তোমাদের এখানে কোনো কারণ দেখাতে বলেনি, এমনি জাস্ট সঠিক বানানটাই লিখতে বলেছে। তো এখানে আছে দেখো পুরস্কার, তাহলে সঠিক বানান হয়ে যাবে পয়সু র দৈশয় কয়ে আকার র। ঠিক আছে, এবার আমরা 6 নম্বরটা দেখে নেব কি বলেছে দেখো, পত্র রচনা করো, তোমাদের অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি আবেদনপত্র লেখো। তো চলো এটা সঠিক উত্তর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এটার জন্য আমি উত্তরটা তোমাদের লিখেছি এখানে। প্রথমেই লিখবে মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক, গ্রাম, পোস্ট অফিস, জেলা, মানে ব্লকটা যেখানে সেখানকার ঠিকানাটা দিতে হবে। তো গ্রামের নাম দেবে, পোস্ট অফিসের নাম দেবে, জেলার নাম দেবে। বা তোমাদের যদি মিউনিসিপ্যালিটি বা শহরে বাড়ি হয় তো তোমাদের ঠিকানাটা দেবে, মানে যেখানে তোমাদের বিডিও সাহেব বসেন সেই জায়গাটার ঠিকানা। ঠিক আছে, বিষয়টা কি না পাঠাগার স্থাপনের আবেদন, মহাশয় কমা লিখবে, মানে কমা দেবে এখানে, আমরা কোন জেলার বাসিন্দা সেটা লিখবে, আবার কোন গ্রামের অধিবাসী বৃন্দ সেটা লিখতে হবে। ধরে নিলাম আমরা মুর্শিদাবাদ জেলার যে গ্রামে আমি বাস করি সেই গ্রামের নাম দিয়ে গ্রামের অধিবাসী বৃন্দ। আমাদের গ্রামটি বর্তমানে বেশ কিছুটা উন্নতি লাভ করেছে। এই গ্রামে সম্প্রতি একটি বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, ফলে গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে, তাই প্রয়োজন বাড়ছে পাঠাগারের। আমাদের গ্রামে বর্তমানে কোনো পাঠাগার নেই, তাই বইয়ের সন্ধানে ছেলেমেয়েদের পাশের গ্রামে বা শহরে যেতে হচ্ছে। এতে সময় যেমন নষ্ট হচ্ছে, সেই রকম পড়াশোনার মান উন্নয়নেও বাধা সৃষ্টি হচ্ছে, মানে পড়াশোনার মানে বাধা সৃষ্টি হচ্ছে। তাছাড়া পড়াশোনার বাইরে অন্যান্য বই পড়ারও সুযোগও হচ্ছে না। ঠিক আছে, অন্যান্য যে বই পড়বে সেই সুযোগও হচ্ছে না। তাই আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ এই যে আপনি যদি অবিলম্বে গ্রামে একটি পাঠাগারের স্থাপনে উদ্যোগ গ্রহণ করেন তাহলে আমরা বাধিত থাকব। নমস্কারান্তে এখানে তোমার নাম দিয়ে দেবে, দিয়ে এখানে তোমাদের গ্রামের নাম দিয়ে দেবে, দিয়ে গ্রামের অধিবাসী বৃন্দের পক্ষ থেকে লিখে দিলাম তোমার নাম দিয়ে, তোমাদের গ্রামের নাম দিয়ে এখানে পূরণ করে দিলাম। স্থান যেখানে তোমার বাড়ি সেই গ্রামের নামটা এখানে দিয়ে দেবে, তারিখটা যেদিন তোমরা পাঠাবে চিঠিটা সেদিন তারিখ দিয়ে দেবে, তোমরা যে কোনো একটা তারিখ দিয়ে দেবে। বুঝতে পেরেছো? এখানে একটি সিন থেকে পেজ দেওয়া হয়েছে বইয়ের, এটি দেওয়া হয়েছে আঙ্কেল পজার হ্যাংস দ্য পিকচার থেকে।
প্রথমে এটি আমরা পড়ে নিই, চলো। উই উড ফাইন্ড আ হ্যামার ফর হিম, আমরা তার জন্য হাতুড়িটি খুঁজে পেতাম। অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট দ্য সাইট, তারপর তিনি হারিয়ে ফেলতেন সেই চিহ্নটি, অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যে চিহ্নটি দেওয়ালে তিনি করেছিলেন, হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে ওই পেরেকগুলি পোতার কথা ছিল। ইচ অফ আস, আমরা প্রত্যেকেই, হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার, আমাদেরকে চেয়ারে দাঁড়াতে হতো, বিসাইড হিম, তার পাশে। অ্যান্ড সি, এবং আমরা দেখতাম, ইফ উই কুড ফাইন্ড ইট, আমরা চিহ্নটি খুঁজে পেতাম কিনা, অর্থাৎ যে চিহ্নটি পেরেক পোতার জন্য করা হয়েছিল। উই উড ইচ, আমরা প্রত্যেকেই, ডিসকভার, আবিষ্কার করতাম, ইট, এই চিহ্নটি, ইন আ নিউ প্লেস, একটি নতুন স্থানে। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, তিনি আমাদেরকে বোকা বলতেন, অর্থাৎ তিনি একটি চিহ্ন করতে গিয়ে অনেকগুলো চিহ্ন করে বসে থাকতেন এবং আমরা প্রত্যেকে আলাদা আলাদা চিহ্ন খুঁজে বেড়াতাম। তিনি আঙ্কেল পজার নিজের দোষ না দেখে তিনি সকলকে কি বলতেন, বাড়ির বোকা বলতেন। ট্রাইং টু রিচ আ পয়েন্ট, তিনি এমন একটা পয়েন্ট বা এমন একটা স্থানে পৌঁছানোর চেষ্টা করতেন, 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, তিনি যতটা পৌঁছাতে পারতেন তার থেকেও 3 ইঞ্চি দূরে একটি উঁচু স্থানে পৌঁছানোর চেষ্টা করতেন সেই পেরেকটি পোঁতার জন্য। দ্য স্ট্রিং উড স্লিপ, তার ফলে কী হতো, হাত থেকে তার ওই দড়িটি পিছলে পড়িত নিচে। অ্যান্ড ডাউন হি উড স্লিপ ডাউন অন দ্য পিয়ানো, এবং তিনিও উপর থেকে পিয়ানোর ওপর স্লাইড অর্থাৎ পিছলে পড়তেন। তাহলে আমরা আগেই দেখেছি যে ছবি টানাতে গিয়ে আঙ্কেল পজার কী কী দুর্ঘটনা ঘটাতেন। এবার এখানে পরপর ঘটনাগুলো সাজালে আমরা অ্যাক্টিভিটি 1-এর টাস্কটি নিজেরাই করতে পারবো। কি বলেছে দেখো অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে যে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের এই সেন্টেন্সগুলিকে সাজাতে বলেছে। তাহলে প্রথমে কি আছে দেখো, প্রথমে বলেছে 1 নম্বরে আছে ইচ অফ আস উড ডিসকভার আ নিউ প্লেস, আমাদের প্রত্যেকে একটা একটা করে নতুন স্থান আমরা আবিষ্কার করতাম পেরেক পোঁতার জন্য। 2 নম্বর বলেছে দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, হাতুড়িটিকে খোঁজা হতো। 3 নম্বর হি ফেল অন টু দ্য পিয়ানো, তিনি পিয়ানোর উপর পড়ে যেতেন। নাম্বার 4 এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, প্রত্যেককেই তার পাশে চেয়ারে দাঁড়াতে হতো। আর নাম্বার 5 হচ্ছে আঙ্কেল পজার উড লস সাইট অফ দ্য মার্ক, আঙ্কেল পজার সেই চিহ্নটি হারিয়ে ফেলতেন। তাহলে আমরা যদি পরপর সাজাই তাহলে প্রথমে কোনটা পাবো, প্রথমে পাবো যে দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, এটা হবে 1 নাম্বার করবো এটা, অর্থাৎ প্রথমে হাতুড়িটিকে খোঁজা হতো। তারপরে হি উড হ্যাভ লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক, তিনি চিহ্নটি হারিয়ে ফেলতেন, এটা হচ্ছে 2 নম্বর। তারপরে আমরা কি করতাম, আমাদেরকে প্রত্যেকেই চেয়ারের উপর দাঁড়াতে হতো, তাহলে এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, এটি 3 নম্বর। তারপরে আছে ইচ অফ আস উড ডিসকভার আ নিউ প্লেস, আমরা প্রত্যেকে আলাদা আলাদা একটি নতুন স্থান খুঁজে পেতাম, এটি 4 নম্বর। এবং লাস্টে আমরা পাচ্ছি হি ফেল অন টু দ্য পিয়ানো, এটি 5 নম্বর। তাহলে এটি 1, 2 নম্বর, 3, 4, 5, এই হলো রিঅ্যারেঞ্জ। ওকে, এবার চলে আসছি অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে বলা আছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথম কোয়েশ্চেনটা কী আছে দেখো, হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, কেন প্রত্যেকেই তাদেরকে আঙ্কেল পজারের পাশে চেয়ারে উঠে দাঁড়াতে হতো। উত্তরটা চলো দেখে নিই আমরা, পরের পাতায় লেখা আছে, অ্যান্সারটা দেখে নিচ্ছি। ধরো আঙ্কেল পজার উড হ্যাভ লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক, আঙ্কেল পজার সেই দাগটা হারিয়ে ফেলতেন, হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে পেরেকটি পোতা হতো। সো তাই দে হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার, তাদেরকে কী করতে হতো, চেয়ার চাপতে হতো, বিসাইড হিম, তার পাশে, টু ফাইন্ড দ্য লস্ট মার্ক ফর হিম, তার জন্য সে হারানো চিহ্নটি বা দাগটি খুঁজে পাওয়ার জন্য তারা চেয়ারে চাপত। ওকে, Uncle Pojar would have lost the sight of the mark where the nail was to go in. Full stop. So
they had to get up on the chair beside him to find the lost mark for him. এটি হলো 1 নম্বর এর অ্যান্সার। এবার 2 এর অ্যান্সারটা দেখো কি দেওয়া আছে। 2 এর কোশ্চেন আছে, হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস? কেন আঙ্কেল প্রত্যেককে বোকা বলতেন? কেন বলতেন? চলো উত্তরটা দেখে নিই। অ্যাজ উই ফাইন্ড ইন দ্য টেক্সট, আমরা টেক্সটে দেখেছি, আঙ্কেল পজার ওয়াজ দ্যাট টাইপ অফ ম্যান, আঙ্কেল পজার এমন এক ধরনের মানুষ ছিলেন, হু ওয়াজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস, তিনি নিজের দোষ দেখতে পেতেন না, অ্যান্ড হ্যাবিট অফ ফরগেটফুলনেস, এবং নিজের ভুলে যাওয়ার দোষও দেখতে পেতেন না। সো তাই হি উড অলওয়েজ পুট ব্লেমস অন, তিনি সব সময় দোষ চাপিয়ে দিতেন অন আদার্স, অন্যের উপর, অ্যান্ড কল দেম ফুলস, এবং প্রত্যেককে কি বলতেন? বোকা বলতেন। উত্তরটা একবার দেখে নিই আরেকবার। অ্যাজ উই ফাইন্ড ইন দ্য টেক্সট, আঙ্কেল পজার was that type of man who was blind to his own faults and habit of forgetfulness. So he would always put blames on others and call them fools. এটি হচ্ছে বি এর অ্যান্সার। এবার দেখব নাম্বার সি এর কি কোশ্চেন আছে। হাউ ডিড আঙ্কেল পজার ফল অন দ্য পিয়ানো? আঙ্কেল পজার কীভাবে পিয়ানোর ওপর পড়তেন? অ্যান্সার সিটা দেখে নিই। হোয়াইল হ্যাঙ্গিং দ্য পিকচার, পিকচারটি টানানোর সময় আঙ্কেল পজার উড ট্রাই টু রিচ, আঙ্কেল পজার পৌঁছানোর চেষ্টা করতেন আ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, তার পৌঁছানোর যতটা দরকার তার থেকে 3 ইঞ্চি দূরে তিনি পৌঁছানোর চেষ্টা করতেন। অ্যাজ আ রেজাল্ট, তার ফলে দ্য স্ট্রিং উড স্লিপ, হাত থেকে তার দড়িটি ফসকে যেত, অ্যান্ড হি উড ফল অন দ্য পিয়ানো, এবং তিনিও পিয়ানোর উপর পড়ে যেতেন। একবার পড়ে নিচ্ছি। হোয়াইল হ্যাঙ্গিং দ্য পিকচার, আঙ্কেল পজার উড ট্রাই টু রিচ আ পয়েন্ট 3 inches beyond what was possible for him to reach. As a result, the string would slip and he would fall on the piano. Okay, এই গেল অ্যাক্টিভিটি 2 এর এ বি সি এর অ্যান্সার। আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নমিনাল কম্পাউন্ডস অর্থাৎ দুটি নাউনকে কম্পাউন্ড যুক্ত করে একটি শব্দ ব্যবহার করা হয়, সেগুলিকে বলা হয় নমিনাল কম্পাউন্ড। প্রথমটা দেখো, সিন্স ইট ইজ রেনিং ইউ শুড ওয়্যার দ্য রেইনকোট। এখানে নমিনাল কম্পাউন্ড হলো রেইনকোট, তোমরা আন্ডারলাইন করবে রেইনকোটটি। নাম্বার বি দেখো, ডু ইউ নো হাউ টু ইউজ আ ওয়াশিং মেশিন? এখানে তাহলে নমিনাল কম্পাউন্ড হচ্ছে ওয়াশিং মেশিন, আন্ডারলাইন করবে। নাম্বার সি দেখো, নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার। এখানে নমিনাল কম্পাউন্ড হলো ড্রিঙ্কিং ওয়াটার, এটাকে আন্ডারলাইন করবে। আর নাম্বার ডি, দেয়ার ইজ নট আ সিঙ্গল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া। এখানে নমিনাল কম্পাউন্ড হলো অয়েল পাম্প। দেখো এখানে কি বলা হয়েছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, মানে এই প্যাসেজটাকে খুব যত্ন সহকারে পড়ো, অ্যান্ড এবং অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এবং উত্তর দাও প্রশ্নগুলোর যেগুলো নিচে আছে। দেখো প্রথমে আমরা পড়াটা একটু পড়িয়ে নিই, তারপরে অ্যাক্টিভিটিগুলো করব। ইউ নো অফ কোর্স, মানে তুমি নিশ্চয় জানো, দ্যাট যে, তোমরা সবসময় ইংলিশে কেটে কেটে পড়বে, ঠিক আছে? কেটে কেটে পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে। পড়ছি দেখো, ইউ নো অফ কোর্স, তুমি নিশ্চয় জানো, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। মানে কি, তুমি নিশ্চয় জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক পুরানো, লক্ষ লক্ষ বছর বয়স এর। মিলিয়নস মিলিয়নস মানে লক্ষ লক্ষ বয়স এর। তাহলে বুঝতে পারলে যে পৃথিবীর বয়স কত? প্রশ্ন কিন্তু আসবে, দেখো এখানে এসেছে হাউ ওল্ড ইজ দ্য আর্থ, মানে পৃথিবীর বয়স কত। তাহলে তোমাদের বলতে হবে আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। বুঝতে পেরেছ? তারপরে দেখো, অ্যান্ড ফর এ লং লং টাইম,
এবং দীর্ঘ সময়ের জন্য দেয়ার ওয়ার নো মেন অর উমেন লিভিং ইন ইট, মানে দীর্ঘ সময়ের জন্য এখানে কোনো নরনারীর বসবাস ছিল না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, মানে মানুষ আসার আগে এখানে ছিল শুধুমাত্র জীবজন্তু। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম, মানে এবং জীবজন্তু আসার আগে হোয়েন নো কাইন্ডস অফ লাইফ এক্সিস্ট অন দ্য আর্থ, পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। তাহলে বুঝতে পারলে? তাহলে আমি যদি প্রথম থেকে পড়ি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এবং দীর্ঘ সময় ধরে এখানে কোনো নরনারীর বসবাস ছিল না, মানুষ আসার আগে সেখানে ছিল শুধু জীবজন্তুরা। আর জীবজন্তুদের আগে একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, মানে এটা কল্পনা করা কঠিন, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, মানে এই পৃথিবীটা আমাদের, হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস অ্যান্ড মেন, মানে গোটা পৃথিবীটা আজকে সমস্ত ধরনের প্রাণী মানে জীবজন্তু আর মানুষে পরিপূর্ণ। টু বি উইদাউট দেম, মানে তাদের ছাড়া। তাহলে যদি আমি এখান থেকে পুরোটা পড়ি তাহলে কি দাঁড়ালো, আমাদের এই বিশ্ব যা আজ নানা ধরনের মানুষ আর জীবজন্তুতে ভরা, তাদের বাদ দিয়ে এই পৃথিবীকে কল্পনা করা কঠিন। বলেছে যে ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, মানে এই পৃথিবীকে কল্পনা করা কঠিন। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিজ অ্যান্ড থট এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এই সব ব্যাপারে মানে উইদাউট দিস ম্যাটার, মানে এই সব ব্যাপারে গভীর পড়াশোনা ও চিন্তা ভাবনা করেছেন, টেল আস, মানে তারা আমাদের বলে, দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, মানে একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, মানে পৃথিবীটা এতই গরম ছিল, ফর এনি লিভিং বিং টু লাইভ অন ইট, মানে পৃথিবীটা এতই গরম ছিল যে এখানে যে কোনো ধরনের জীবের জন্য বাস করা কঠিন ছিল। বুঝতে পেরেছ? তাহলে বাংলাতে যদি আমি তোমাদের বোঝাই তাহলে এইখানে যেটা বুঝলাম আমরা যে পৃথিবীটা অনেক অনেক আগেকার পুরনো, পৃথিবীতে একসময় কোনো নরনারী বসবাস ছিল না, কেবলমাত্র জন্তুরা বসবাস করত, এবং জন্তুদের আসার আগে একসময় পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। বিজ্ঞানীরা আর যারা চিন্তা ভাবনা করেছেন গভীরভাবে, তারা আমাদেরকে কি বলে না, পৃথিবী একসময় এতই গরম ছিল যে কোনো প্রাণের জন্য বসবাস করা কঠিন। তো তোমাদের আমি বাংলাটা পড়িয়ে দিলাম, এবার আমি প্রশ্নে আসবো। দেখো 1 নম্বরটা কি বলেছে, হাউ ওল্ড ইজ দ্য আর্থ। তো আমি লিখেছি দেখো, দ্য আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। তো এখানে আর একটা এল লাগিয়ে দেবে, ঠিক আছে, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, তো এটা লিখতে হবে। তারপরে দেখো 2 নম্বরটা কি বলেছে, ডেসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সিস্ট, মানে পৃথিবীটাকে বর্ণনা করো মানুষ আসার আগে। তো এখানে আমরা দেখলাম মানুষ আসার আগে কি ছিল, বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ডস অফ লাইফ এক্সিস্ট অন দ্য আর্থ। তাহলে মানুষ আসার আগে শুধু জীবজন্তু ছিল, এবং জীবজন্তু আসার আগে একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। দেখো লিখেছি আমি এখানে, দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ডস অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। বুঝতে পেরেছ? তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, হোয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ, কেন পৃথিবীতে প্রাণ ছিল না। দেখো, দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, ঠিক আছে, অতটাই লিখেছি আমি। দেখো, দেয়ার ওয়াজ নো লাইফ অন আর্থ বিকজ ইট ওয়াজ ভেরি হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, তো তোমাদের এতটাই লিখতে হবে। এবার দেখো অ্যাক্টিভিটি 2-তে কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোনস ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে তোমাদেরকে ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে হোমোফোনগুলো, সেগুলোকে তোমাদের শূন্যস্থানে বসাতে হবে। হোমোফোন মানে কি, একই উচ্চারণ কিন্তু মানে আলাদা।
দেখো রেন রেন দুটো উচ্চারণে একই আসছে কিন্তু মানে আলাদা। এই রেন্ট মানেটা হচ্ছে আবদ্ধ, আর এখানে জি আছে মাঝখানে, এটার অর্থ হচ্ছে রাজত্ব। কি বলেছে দেখো, আকবর দি গ্রেট মুঘল এম্পায়ার, মানে আকবর যে মহৎ মুঘল সম্রাট, ফর 49 ইয়ার্স, মানে 49 বছর ধরে আবদ্ধ ছিল না রাজত্ব করেছিল? অবশ্যই রাজত্ব করেছিল, তাই আমরা এটা বসিয়ে দিলাম। বুঝতে পেরেছো? তারপরে দেখো অনামিকা লাভস টু হ্যাভ, মানে অনামিকা ভালোবাসে, টু হ্যাভ কার্ড মানে হচ্ছে দই, আর এই কার্ড মানে হচ্ছে যে আমরা তাস খেলি সেই তাসের কথা বলছে। দেখো এখানে কার্ড মানে দই আর কার্ড মানে হচ্ছে তাস, তাহলে দই খেতে ভালোবাসে মানে দই ভালোবাসে, তাহলে আমরা কার্ডটা লিখবো। তারপর 3 নম্বরটা দেখো, সানিয়া ইজ টু ড্যাশ টু মুভ আউট অফ ডোরস। এই উইক মানে হচ্ছে সপ্তাহ, আর এই উইক মানে হচ্ছে দুর্বল। দেখো আমি এখানে লিখে দিয়েছি দুর্বল আর সপ্তাহ, তাহলে অনামিকা ইজ টু উইক টু মুভ আউট অফ দ্য ডোরস। তারপর 4 নম্বরটা দেখো, ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি, মানে তুমি কি পছন্দ করো টিভি দেখতে, টিভি সিরিয়াল দেখতে, তাহলে সিরিয়াল বানানো হচ্ছে এইটা হবে, টিভি সিরিয়ালের কথা বলছে তাই সিরিয়াল বানানো হচ্ছে এটা। তারপর দেখো 5 নম্বরটা, মেড আর মেডটা বসাতে হবে। এই মেড মানে হচ্ছে দেখো লিখেছি আমি দাসী, আর এই মেড মানে হচ্ছে তৈরি করা বা প্রস্তুত করা, তাই এখানে লেখা আছে দেখো দ্য মেড অফ আওয়ার নেইবারহুড, মানে আমাদের প্রতিবেশী দাসী, হ্যাজ মেড দিস বিউটিফুল ভয়েস, মানে এই সুন্দর পুতুল তৈরি করেছে। তাহলে এখানে হবে MAID আর এখানে হবে MAD। এই মেড মানে তৈরি করা বা প্রস্তুত করা। অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ গ্রামাটিক্যাল ইউজ দেওয়া আছে। কি বলেছে প্রথমটা বলেছে দেখো, দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল, ইউজ পজিটিভ ডিগ্রি। তাহলে এটা দেওয়া আছে সুপারলেটিভ, করতে হবে আমাকে পজিটিভ। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় কী করতে হবে, প্রথমে লিখবো আমরা নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা, এটা গেল পজিটিভ ডিগ্রি। আরেকবার বলছি, নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা। ওকে, এবার নাম্বার 2 দেখো, এটাও ডিগ্রি চেঞ্জ। ভেরি ফিউ কুইন্স ওয়্যার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ ওয়ান। তাহলে আমরা এখানে লিখব এলিজাবেথ ওয়ান, এখানে ওয়ানটা লেখা হয়নি, তোমরা ওয়ানটা লিখে দেবে। এলিজাবেথ ওয়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। ওকে, এখানে একটু সাবধানে করবে। দেখো এলিজাবেথ ওয়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স কিন্তু হবে, এখানটায় কুইন হবে না, যেহেতু ওয়ান অফ দ্য ব্যবহার করা হচ্ছে, অন্যতম, তাই কুইন্স ব্যবহার হবে। ওকে, এলিজাবেথ ওয়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। নাম্বার 3তে কী আছে, নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া। এটা দেওয়া আছে পজিটিভ ডিগ্রিতে, করতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে। কী করব, অ্যান্সারটা দেখে নাও। অ্যান্সার হবে তানিয়া ইজ প্রিটিয়ার, এখানে একটু স্পেলিংটা ঠিক করে নেবে, প্রিটিয়ার PRETTIER, প্রিটিয়ার দেন এনি আদার গার্ল অফ আওয়ার ক্লাস। এখানে স্কুল দেওয়া আছে, সরি, এখানে তোমরা স্কুল করে নেবে। তানিয়া ইজ প্রিটিয়ার দেন এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল, এটা করবে। তাহলে এটা গেল কম্পারেটিভ ডিগ্রি। ওকে, এটা প্রিটিয়ার, প্রিটি থেকে কম্পারেটিভ হচ্ছে প্রিটিয়ার অফ আওয়ার স্কুল। ডোন্ট ইট দ্য রটেন অ্যাপেলস, এখানে বলছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোনটা, আমরা গোল দিয়ে ঘিরে দিলাম। রটেনটা হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্থাৎ পচা আপেলগুলো খেও না, রটেন। হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, রিজেক্টেডের অ্যান্টোনিম ব্যবহার করতে বলছে। রিজেক্টেডের অনেক অ্যান্টোনিম পাবো আমরা, তার মধ্যে 2টো অ্যান্টোনিম আমরা এখানে দিয়েছি, তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড করতে পারি বা গ্র্যান্টেড করতে পারি, যে কোনো একটা করবে তোমরা। অ্যাক্টিভিটি 3তে একটি ম্যাচিং কলাম দিয়েছে, এখানে এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয়, সেখান থেকে আমরা করে নেবো, মানেগুলো দেখে নেবো, একটু ম্যাচিং করে নিই। প্রথমে বলা আছে দেখো ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট কাদেরকে বলা হয়, যারা বিভিন্ন স্ট্যাম্প, যেগুলো পোস্টাল স্ট্যাম্প, সেগুলো সংগ্রহ করে। তাহলে একের সঙ্গে আমরা পাচ্ছি এইটি, ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস, যারা বা যে স্ট্যাম্প সংগ্রহ করে। নাম্বারটা পাশে দেওয়া আছে দেখো, নাম্বার 1। অ্যাথেইস্ট, অ্যাথেইস্ট মানে
নিরশ্বরবাদী অর্থাৎ যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, ঈশ্বরকে যারা বিশ্বাস করেন না, তাহলে কী হবে? এইটা করব। আ পারসন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে মানুষ ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করে না। এটা নাম্বার 2। নাম্বার 3 দেখে নেব কী আছে। স্কাল্পটার। স্কাল্পটার মানে হচ্ছে ভাস্কর, অর্থাৎ যিনি বিভিন্ন ভাস্কর্য তৈরি করেন। তাহলে এখান থেকে করব অ্যান আর্টিস্ট হু মেক্স স্কাল্পচার্স, যিনি বিভিন্ন ভাস্কর্য তৈরি করেন তাকে বলা হয় স্কাল্পটার। অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি মানে যেখানে মৌমাছি পালন করা হয়। তাহলে কী লিখব? এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছি সংগ্রহ করে তাদেরকে পালন করা হয়। পেসিমিস্ট। পেসিমিস্ট মানে নৈরাশ্যবাদী, যে কোনো কিছুতেই ভালো আশা করতে পারে না, সবসময় নাবাচক বা নেতিবাচক কথা বলে। তাহলে এখানে লিখব, ম্যাচিং করব এটার সঙ্গে, ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ, জীবনে সবসময় যে নেগেটিভ কথাবার্তা আলোচনা করে বা নেগেটিভ চিন্তাভাবনা করে। আর 6টা আছে দেখো, ইনএভিটেবল অর্থাৎ অপ্রতিরোধ্য, যেটা ঘটবেই। তাহলে এটা করব আমরা সার্টেন টু হ্যাপেন, অর্থাৎ যেটা নিশ্চিত ঘটবেই সেটাকে বলা হচ্ছে ইনএভিটেবল। ওকে। কাজিন হ্যাজ নেভার বিন টু ইউর ভিলেজ। ধরো তোমার খুঁড়তুতো ভাই বোন কেউ আছে, সে কখনো তোমার গ্রামে আসেনি। রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 70 ওয়ার্ডের মধ্যে একটা লেটার লিখতে বলছে, টু হিম অর হার ডিসক্রাইবিং ইউর ভিলেজ, তোমার ভিলেজ গ্রাম সম্পর্কে বর্ণনা জানাও তাকে। আর কি করবে? ইনভাইটিং হিম টু ভিজিট ইউর ভিলেজ, তারপর তোমার গ্রামের বর্ণনা দিয়ে তাকে তোমার গ্রামে আসার জন্য ইনভাইট করবে, আমন্ত্রণ জানাবে। তাহলে চলো, যেহেতু এটা একটা পার্সোনাল লেটার, পার্সোনাল লেটারে কী করতে হয়? প্রথমে যে চিঠি পাঠাচ্ছে, অর্থাৎ আমি পাঠাচ্ছি, তাহলে আমার ঠিকানাটা উপরের ডান দিকে এইখানটায় লিখে দেবো। ওকে, ঠিকানা লিখলাম, কমপ্লিট। আবার শেষে দেখো ডেট দিয়ে দেওয়া হয়েছে ঠিকানার পরে, নাম লেখার এখানে দরকার নেই। এবার যাকে লিখছি স্যালুটেশন দিয়ে শুরু করব। ডিয়ার বিকাশ, কাজিনের নাম। মাই হার্টিয়েস্ট লাভ টু ইউ, আমার মন থেকে ভালোবাসা নেবে। হোপ, আশা করি, দ্যাট দিস লেটার উইল ফাইন্ড ইউ হেল অ্যান্ড হার্টি, তুমি যখন চিঠিটা পাবে আশা করি তুমি খুব ভালো এবং সুস্থ আছো। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, গতকাল আমি তোমার চিঠি পেলাম। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ভিলেজ, তুমি আমার গ্রাম সম্পর্কে জানতে চেয়েছো। পিপল, এখানকার লোকজন সম্পর্কে জানতে চেয়েছো। দেয়ার হ্যাবিটস, তাদের বিভিন্ন অভ্যাস। কালচার, তাদের সংস্কৃতি। অ্যান্ড ইম্পর্টেন্স অফ মাই ভিলেজ, এবং আমার গ্রামের কী গুরুত্ব সেই সম্পর্কে জানতে চেয়েছো। ফর ইউর কিউরিওসিটি, তোমার এই কৌতূহলের জন্য, আই এম গিভিং ইউ আ শর্ট ডেসক্রিপশন অফ দেম, আমি আমার গ্রামের একটা ছোট্ট বিবরণ তোমাকে দিচ্ছি। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ রাজারামপুর, আমার গ্রামের নাম রাজারামপুর, তোমাদের গ্রামের নাম লিখতে পারো সেখানে। ইট ইজ আন্ডার দ্য ডিস্ট্রিক্ট অফ মুর্শিদাবাদ, এটা মুর্শিদাবাদ জেলার একটি অংশ। আওয়ার্স ইজ আ ভিলেজ অফ 4 স্কোয়ার মাইলস উইথ মোর দ্যান 5,000 ইনহ্যাবিটেন্টস, এর এলাকা বিস্তৃতি প্রায় 400 বর্গমাইল, আর এখানে প্রায় বাস করে 5,000 মানুষজন। দ্য ইনহ্যাবিটেন্টস আর মোর ফ্রম ডিফারেন্ট ক্লাসেস, এখানে যারা বাস করেন তারা বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করেন, বিভিন্ন শ্রেণী। অ্যান্ড প্রফেশন, বিভিন্ন পেশা, বিভিন্ন জীবিকার মানুষ বাস করেন। মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ লোকজন আর এডুকেটেড, শিক্ষিত। দে আর রিলিজিয়াস, তারা ধর্মীয় বা ধার্মিক। হেল্পফুল, খুব সাহায্যকারী, একে অপরকে সাহায্য করে। অ্যান্ড কোঅপারেটিভ, এবং একসঙ্গে মিলেমিশে থাকে। দে লাইক টু সেলিব্রেট, তারা পালন করতে ভালোবাসে। ডিফারেন্ট অকেশন, বিভিন্ন উৎসব। দে আর ভেরি মাচ পিস লাভিং, খুবই তারা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে বসবাস করতে ভালোবাসে। আওয়ার ভিলেজ ইজ আ ডেভেলপড অ্যান্ড হ্যাপি ওয়ান, আমাদের গ্রামটি বেশ উন্নত এবং বেশ হাসি খুশি, আনন্দেই থাকে সবাই। ফর দিস, এই জন্য, আওয়ার ভিলেজ ইজ ভেরি রিমার্কেবল, বেশ একটা মনে রাখার মতন, বেশ গুরুত্বপূর্ণ একটি গ্রাম হিসেবে পরিচিত। এবার আমরা শেষে চলে আসছি, এটা গেল ভিলেজের বর্ণনা। কনভে মাই রিগার্ডস টু আঙ্কেল অ্যান্ড আন্টি, কাকু এবং কাকিমাকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিও। অ্যান্ড লাভ টু ইয়োর ইয়াঙ্গার ফ্যামিলি মেম্বার্স, বাড়ির যারা ছোট আছে তাদেরকে আমার ভালোবাসা জানিও। আই ইনভাইট ইউ, আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি, টু ভিজিট মাই ভিলেজ, একবার গ্রামে ঘুরতে এসো আমার।
অ্যাট ইউর কনভেনিয়েন্স, তোমার সুবিধা মতো। নো মোর টুডে, আজকে আর কিছু লিখছি না। ইয়োর্স এভার, তোমার খুব কাছের বা তোমার প্রিয় রাহুল। নিজের নাম লিখে দেবে এখানটায়। এবার যাকে পাঠাচ্ছ টু বলে তার ঠিকানাটা এখানটায় নাম দিয়ে লিখবে। তার নাম হয়তো লিখলে বিকাশ মণ্ডল, ঠিকানা দিয়ে দিলে এজেসি বোস রোড, কলকাতা 7,02,000 ওয়েস্ট বেঙ্গল। এটা যাকে পাঠাচ্ছ তার ঠিকানা। ওকে, একটি সামারি বলেছে, অর্থাৎ সামারি অর্থাৎ বাংলায় যাকে বলা হয় সার সংক্ষেপ, অর্থাৎ একটি বড় প্যাসেজকে নিজের মতো করে কিছুটা সংক্ষিপ্ত করে মূল কথাটি লিখে ফেলা। আগে এটা আমরা পড়ে নিই, তারপর সে সামারিটা আমরা কীভাবে লিখতে হয় দেখব। দ্য কনস্টেবল কেম, কনস্টেবল এলো। হি টুক মি বাই দ্য হ্যান্ড, আমার হাত ধরে টানলো। অ্যান্ড পুশড মি আউট, আমাকে ঠেলে বাইরে বের করে দিল। মাই লাগেজ ওয়াজ অলসো টেকেন আউট, আমার জিনিসপত্রও বাইরে ফেলে দেওয়া হলো। আই রিফিউজ টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট, আমি অন্য কম্পার্টমেন্টে যেতে চাইলাম না। অ্যান্ড দ্য ট্রেন স্টিমড অ্যাওয়ে, এবং ট্রেনটি ধোঁয়া ছেড়ে শুরু করলো চলতে। আই ওয়েন্ট, আমি চলে গেলাম। অ্যান্ড স্যাট ইন দ্য ওয়েটিং রুম, এবং ওয়েটিং রুমে আমি বসে পড়লাম। কিপিং মাই হ্যান্ড ব্যাগ উইথ মি, আমার সঙ্গে ছিল আমার হ্যান্ড ব্যাগ। লিভিং দ্য আদার লাগেজ হোয়ার ইট ওয়াজ, যেখানে অন্যান্য লাগেজগুলো ছিল সেখানে পড়ে থাকলো। দ্য রেলওয়ে অথরিটিজ হ্যাড টেকেন চার্জ অফ ইট, রেলওয়ের কর্তৃপক্ষ এটার জন্য কী করেছিল, আমার কাছ থেকে চার্জ নিয়েছিল। দেখো সামারিটা আমরা পড়ে নিই এখানে। Besides taking me by the hand and pushing me out, the constable took out my luggage. আমার হাত ধরে টানা ছাড়া এবং আমাকে ধাক্কা দেওয়া ছাড়াও কনস্টেবল কী করলেন, আমার লাগেজগুলি বাইরে ফেলে দিলেন। ফর মাই রিফিউজাল টু গো ইন টু আদার কম্পার্টমেন্ট, আমার অন্য কম্পার্টমেন্টে যাওয়ার রিফিউজাল অর্থাৎ বারংবার প্রত্যাহার করা সত্ত্বেও, আই হ্যাড টু সিট ইন দ্য ওয়েটিং রুম, আমাকে ওয়েটিং রুমে বসতে হলো। উইথ অনলি মাই হ্যান্ড ব্যাগ, শুধুমাত্র আমার হ্যান্ড ব্যাগকে সাথে নিয়ে। হোয়াইল দ্য ট্রেন লেফট, এবং ইতিমধ্যেই ট্রেনটিও ছেড়ে দিল। দেয়ার আই হ্যাড টু লিভ মাই লাগেজ, আমাকে সেখানে আমার লাগেজগুলিকে বা জিনিসপত্রগুলিকে ফেলে আসতে হলো। অফ হুইচ, যেগুলির দ্য রেলওয়ে অথরিটিস হ্যাড টেকেন চার্জ, রেলওয়ে কর্তৃপক্ষ যেগুলির ভাড়া নিয়েছিল। তাহলে প্রথম থেকে একবার পড়ে নিই, দেখে নাও। বিসাইডস টেকিং মি বাই দ্য হ্যান্ড অ্যান্ড পুশিং মি আউট, দ্য কনস্টেবল টুক আউট মাই লাগেজ ফর মাই রিফিউজাল টু গো ইন টু আদার কম্পার্টমেন্ট। I had to sit in the waiting room with only my handbag while the train left. There I had to leave my luggage, of which the railway authorities had taken charge. এই হলো সামারি। সামারি অর্থাৎ সারসংক্ষেপ। সাধারণত মূল ভাবনাটিকেই নিজের ভাষায় করে এখানে লেখার কথা।